লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো করেছি সিমিলার কাজই আজকে করব আমরা। আহ, আমরা আমাদের যে প্রজেক্ট আছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, ওই প্রজেক্টটার কন্টিনিউয়েশন আমরা এই এই- এই ক্লাসেও থাকবে আর কি। হ্যাঁ, এই ক্লাসে আমরা কন্টিনিউয়েশন করব। জি স্যার। সো লাস্ট ক্লাসে আমরা কাস্টমার লুকআপ টেবিল এবং ক্যালেন্ডার লুকআপ টেবিল, এই দুটো টেবিলই আমরা আহ, সবকিছু ডাটা ক্লিন ক্লিন করে আমরা এখানে অ্যাড করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা এতটুকু দেখেছি। তো আমরা যতদূর জানি আমাদের যে প্রজেক্টটা আছে, আমি একটু প্রজেক্টটা করে, আমাদের যে প্রজেক্টটা আছে এখানে শুধুমাত্র ক্যালেন্ডার বা কাস্টমার লুকআপ না, আরো অনেকগুলো ফাইল আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো ফাইলই অনবোর্ড করব। তো আমাদের ফাইলগুলো যেহেতু সবগুলো সিএসভি ফাইল, এখানে সবগুলোই সিএসভি ফাইল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাস্টের দিকে এক্সটেনশন অনুযায়ী। সো দ্যাট আমাদের গেট ডাটায় আমাদের লাগবে হলো যে সিএসভি। হ্যাঁ, টেক্সট আন্ডারস্কোর জি সিএসভি। তো আমরা সিএসভি তে গিয়ে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কাছে ক্যালেন্ডার এবং কাস্টমার আছে। ক্যালেন্ডার এবং কাস্টমার নেওয়া হয়েছে। এখন জাস্ট আমাদের লাগবে হলো যে প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। ঠিক আছে? তো আমরা এটাকে আমরা নিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপটাকে। এরপরে আমরা ট্রান্সফর্ম ডাটায় যাব। আমাদের এখানে ডাটা অলরেডি ক্লিনড। আমাদের এখানে খুব একটা বেশি চেঞ্জ করার কিছু নাই। ভ্যালিড 100%, ভ্যালিড 100%, ক্যাটাগরির নাম সবকিছু ঠিকঠাক আছে। এবং এটা খুব একটা বেশি চেঞ্জেস নাই। আমরা জাস্ট সামনে যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস আছে এটার নামটা একটু শর্ট করে ফেলবো। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরিজ লুক আপ করে ফেলবো। ঠিক আছে, দ্যাটস অল। এখন আমরা নেক্সট কি করব, এটাখানে আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই না দিয়ে আমরা এখানেও দেখতে পারবেন যে পাওয়ার কোয়েরি সেকশনেও এখানে নিউ সোর্স আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি মোরে যান, যত ধরনের ডাটা সেট আছে সব আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে কানেক্ট করব। এই যে এখানে সিএসভি ফাইল আছে, এখান থেকে আমরা কিছুক্ষণ আগে প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ নিয়েছিলাম। এখন আমরা নিব প্রোডাক্ট লুকআপ টেবিল। ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে সবার আগে তো সামনের অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা কেটে দিচ্ছি। তারপরে এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা এটার জন্য হলো যে কলাম প্রোফাইলিং, এই জিনিসটা আমরা কখনো ভুলবো না। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা নতুন কাজ করছি, আমরা অলওয়েজ ট্রাই করব এটা যেন শুরুতেই এসে করে ফেলি। কারণ কি আমরা এটা ভুলে যাই, আর যতক্ষণ এটা ভুলে যায়, আমরা যখন লার্জ নাম্বার অফ ডেটা সেট নিয়ে যখন কাজ করব, তখন আমাদের এইগুলোতে আহ, অনেক ঝামেলা হইতে পারে। হ্যাঁ, আমরা আসলে ঝামেলাটা কই হচ্ছে আমরা বুঝতে পারবো না তখন। সো দ্যাটস ওয়াই উইল ট্রাই টু মেক দিস ওয়ান, that column profiling based on entire data set। এই কি বলে একদম শুরুতে আমরা প্রথমেই আমরা এটা দিয়ে চেঞ্জটা নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আমরা কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেটটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা সেটে কোনো চেঞ্জেস আছে কি না আমরা একটু চেক করে নিই। যেমন ধরেন যে প্রোডাক্ট ডিসক্রিপশন, আমার এজ এ ডেটা অ্যানালাইসিসে আমার কি প্রোডাক্ট ডিসক্রিপশনের কোনো প্রয়োজন আছে? আমি এটা দিয়ে কি অ্যানালাইসিস করব বলেন? এটার কি কোনো প্রয়োজনীয়তা আছে বলে আপনার কাছে মনে হয়, আপনাদের কাছে? যদি এটার ডেসক্রিপশনের দরকার নাই স্যার আমার মনে হয়। হ্যাঁ, এই ডেসক্রিপশন দিয়ে তো আমি কিছু করতে পারবো না। কারণ এখানে ডেসক্রিপশনে 1000 2000 ওয়ার্ড একটা প্যারাগ্রাফ লেখা আছে, তাই না? তো এই ডেসক্রিপশনটা আমার প্রয়োজন নাই। যেটা আমার প্রয়োজন নাই ওইটাকে আমি কি করব, ওইটাকে আমি রিমুভ করব। কেন এটা প্রয়োজন আমার রিমুভ করা? কারণ হইলো যে আমার ডাটার যে ওয়েটটা, এই ওয়েটটা তো দিন দিন কখনো কমবে না, দিন দিন বাড়বে। আজকের আমার কাছে 11টা ডাটা সেট আছে, এই প্রজেক্টটা যদি দাঁড় হয়ে যায় তাহলে আমার 20টা ডাটা সেট হইতে পারে, 30টা টেবিল হইতে পারে, 30টার জায়গায় 50টা টেবিল হবে, তাই না? একটা প্রজেক্ট কখনো কিন্তু কন্টিনিউয়েশন প্রজেক্ট কিন্তু কখনো কমে না, প্রজেক্টের রিকোয়ারমেন্ট বাড়ে, তাই না? তো যে অপ্রয়োজনীয় যে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা যত পারি রিমুভ করে দিব, যেগুলো আমাদের প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তো এইখানে প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট প্রাইস, এগুলো আমাদের কি আছে দেখেন, এখানে প্রোডাক্টটার ডেসিমাল নাম্বার আছে, তাই তো?
যেহেতু এটা আমাদের কি অ্যামাউন্ট, টাকা অ্যামাউন্ট না টাকা, আমরা তো বুঝতে পারতেছি নাকি, ইটস অ্যাবাউট দি মানি। তো যেহেতু হুম। এখানে টাকার বিষয় আসছে, তখন আমরা কি ইউজ করব, ফিক্সড ডেসিমাল নাম্বার। কারণ কি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে অলওয়েজ আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা পর্যন্ত নিই। তো ফিক্সড ডেসিমাল নাম্বার হলো কি দুইটা সংখ্যা পর্যন্ত নেয় অলওয়েজ। ঠিক আছে? তো আমরা অলওয়েজ যখনই টাকার কোনো বিষয় আসে, তখন আমরা দশমিকে এই ফিক্সড ডেসিমাল নাম্বারটা ইউজ করব। ঠিক আছে? তো এই চেঞ্জেস গুলো জি আমরা স্যার, বুঝতে দেখলাম। পারছি। খুব একটা বেশি এখানে চেঞ্জেস আসতেছে না, সবকিছু মোটামুটি ক্লিন আছে। হ্যাঁ, আমরা তাহলে নেক্সট ফাইলে যাই। নেক্সট ফাইলটা হলো কি, প্রোডাক্ট লুকআপ তো অলরেডি করে ফেলছি। যদি আমি ভুলে গেছি প্রোডাক্ট লুকআপটা করছি না। নেক্সট আমি তাহলে কোনটা করব, প্রোডাক্ট সাব ক্যাটাগরি। ওকে দিয়ে দিই, এন্টার ডাটা সেট দিই, আর নামটা পরিবর্তন করে দিই, প্রোডাক্ট সাব ক্যাটাগরি। এখানে খুব একটা বেশি চেঞ্জেস নাই, এটা এজ ইট ইজ। হ্যাঁ, দেখেন লাস্ট ক্লাসে আমরা যত ক্লিনিং করছি, এখানে কিন্তু এখন কিন্তু 1%ও কিন্তু ক্লিনিং এ আমরা ক্লিনিং করি নাই, তাই না? তো দেখা যাক এখানে আরো কোনো এ ধরনের কোনো ফাইল আছে কিনা যেখানে আসলে আমাদের ক্লিনিং এর প্রয়োজন আছে। স্যার, আগেরটা কি লোড করে ফেলবো? বুঝি নাই। মানে আগে যেটা লুকআপ, যেটা প্রোডাক্ট লুকআপ নিলাম, ওইটা কি স্যার লোড করে ফেলবো, মানে ওই যে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে? না, লোড করার প্রয়োজন নাই, আপনি চাইলে সবগুলো একসাথে লোড করতে পারেন। ঠিক আছে? ধরুন যে একটা একটা করে লোড করার সময় যে টাইমটা যাবে, টাইমটা কিল হবে, ওই টাইমটা কিল হওয়া থেকে ভালো হলো যে সবগুলো একসাথে করে, যদি আমাদের পিসিতে সঠিক বিদ্যুতের ব্যাকআপ থাকে অফকোর্স। ঠিক আছে? তো যেমন আমি কিন্তু এখনো লোড করি নাই। হ্যাঁ, আমি সবগুলো আস্তে আস্তে ট্রান্সফর্ম করতেছি। ঠিক আছে? রিডান্স ডেটা দিয়ে দিলাম, এটাকেও কলাম প্রোফাইলিং দিয়ে দিই। এখানে খুব একটা বেশি চেঞ্জেস নাই। তারপরে এখান থেকে আরেকটা নিই, এটা হলো যে রিটার্নস ডেটার পরে কি আছে, টেরিটরি লুকআপ। ওকে, এখানেও আমি জাস্ট এটা চেঞ্জ করে দিই। ওকে, সো এইগুলো হলো যে আমাদের এইভাবে একটা একটা করে করলাম। এখন আমরা নতুন কিছু দেখব। নতুন কিছু কি, আমাদের এই ডাটা সেট গুলো, এগুলো সিএসভি ফাইল, কিন্তু কেন এগুলো ডিফারেন্স, আমাদের কিছু 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 ডেটা সেট থাকে। ওই ডেটা সেট গুলো থাকে কি যে ওইগুলো কখনো ওইগুলো ফরম্যাট কখনো চেঞ্জ হয় না ওভার দি টাইম, ইয়ার টু ইয়ার, তাই না? এই ধরনের কিন্তু কিছু ডেটা সেট থাকে, যেমন যেমন এই কি বলে লেজারের ফাইলগুলা। তারপরে আমরা যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলেন, আমার সেলস অর্ডার আছে, ডেলিভারি অর্ডার আছে, তারপরে মানি রিসিভ ফাইল আছে, তারপরে ডেলিভারি নোট ফাইল আছে। ঠিক আছে? তো এই ধরনের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো কখনো কি হয় না, চেঞ্জ হয় না। যেমন ফোরকাস্টিং ফাইলগুলো আছে। ঠিক আছে? তো এই ধরনের ফাইলগুলো কি হয় না, কখনো চেঞ্জ হয় না। কেন এগুলো, আমরা যদি যাই একটু দেখি, এই যে এখানে কি আছে, অর্ডার ডেট থেকে শুরু করে অর্ডার কোয়ান্টিটি পর্যন্ত ডাটা আছে, তাই না? অর্ডার ডেট, স্টক ডেট, অর্ডার নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, এই ডাটাগুলো আছে, তাই তো? আর সেম ভাবে আমার এখানেও ডাটা সেট আছে। ঠিক আছে? এখানেও সিমিলার হইতে কোনো কিছু চুল পরিমাণ আমার কি নাই, পার্থক্য নাই। কোনো কোনো জায়গায় যদি ডাটা সেট গুলো অনেক বেশি বড় হয়, যেমন আমাদের ডাটা সেট গুলো অনেক বেশি বড় হয়, সেজন্য আমরা কি করি, মান্থ ওয়াইজ রাখি, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন করে রাখি। কারণ আমাদের পার ডে আমাদের কি বলে পার মান্থই আমাদের প্রায় কি বলে 8 লাখ 9 লাখ এরকম নাম্বার অফ রোজ জমা হয় আমাদের ফাইল। ঠিক আছে? তো এই ধরনের যখন আমরা লার্জ নাম্বার অফ ডাটা সেট নিয়ে কাজ করি, কোম্পানি ভেদে আপনারা দেখবেন যে হয়তোবা অনেক কোম্পানি ইয়ারলি রাখে, অনেক কোম্পানি মান্থলি রাখে, অনেক কোম্পানি এমন হইতে পারে যে এত বড় ডাটা সেট ওরা উইকলি রাখে। ঠিক আছে? তো এই ধরনের কিছু বিষয় আছে। ঠিক আছে? তো এই ধরনের ফাইলগুলো একসাথে যে ফাইলগুলো থাকে, যেগুলো সিমিলার, জাস্ট আমার কি 2020-21 সাল, জাস্ট ইয়ার দিয়ে বা টাইম দিয়ে ডিফারেন্স থাকে, এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা চাইলে একসাথে অনবোর্ড করতে পারবো। তো ওইটা আমরা কিভাবে করব? তো দেখেন এখানে নিউ সোর্সে যাব, মোর, মোরে গিয়ে এখানে দেখবেন যে একটা ফোল্ডার নামে অপশন আছে, মানে ডিরেক্টলি ওই ফোল্ডারটাকে আমি অনবোর্ড করতে পারবো। ঠিক আছে? তো আমি ফোল্ডারে গেলাম, এখন ফোল্ডার পাথটা চুজ করে দিতে বলতেছে আমাকে।
তো আমি পার্টটা চুজ করে দিব, দিস পিসি থেকে ডি ড্রাইভ, এখান থেকে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, ঠিক আছে, না সেলসের ডাটা, ওকে দিলাম, ওকে, ঠিক আছে, এরকম আসছে ফাইলটা। এখন পাওয়ার বিআই এর নতুন একটা সুবিধা আসছে। সুবিধাটা হলো যে ডিরেক্টলি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিলে আপনার ডিরেক্ট ফাইলও নামবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, মানে সব ফাইল মার্জ করে নামবে, ক্লিয়ার। কিন্তু আহ, আমি চাচ্ছি যে একটু ডিফিকাল্টটা কিভাবে হয় এটা একটু দেখানোর জন্য। আপনি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিবেন, কিছুক্ষণ আগে আমরা যেভাবে ফাইল নামাচ্ছিলাম ওইভাবে সিম্পল খুব সুন্দরভাবে ফাইল নামাই দিবে, ঠিক আছে। কিন্তু আমি ট্রান্সফর্ম ডাটা দিয়ে র ফাইলটা থেকে কিভাবে ডাটা কমপ্লেক্স ভাবে দেখানো, কমপ্লেক্স ভাবে হয় এটা একটু দেখাই, ঠিক আছে। আপনারা করবেন কি, আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে। আমি জাস্ট কমপ্লেক্সটা আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য আর কি ওটা দেখাই রাখি, হ্যাঁ। ট্রান্সফর্ম ডাটায় ক্লিক করলাম, দেখেন এরকম আসছে। তো এখানে আমরা কি করব, এই যে এখান থেকে ডেট অ্যাক্সেস থেকে শুরু করে ফোল্ডার পাথ পর্যন্ত এটাকে পুরোটাকে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে, রিমুভ করে দিলাম। সিএসবি এটাও বোধহয় প্রয়োজন নাই, এটাও রিমুভ করে দিলাম, জাস্ট এতটুকু পর্যন্ত রাখি, ঠিক আছে। আমি এই যে এটার উপরে ক্লিক করছি, ক্লিক করার পরও ওকে দিয়ে দিব, দ্যাটস অল, আমার আর কিছু করার প্রয়োজন নাই। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে ডান দিকে যদি যাই সবকিছু ক্লিন ভাবে আসছে, তাই না। এই সিম্পল জিনিসটা একটু জাস্ট ওইভাবে দেখাইলাম আর কি, কিন্তু আপনার ডিরেক্টলি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম দিবেন, অটোমেটিক ওইখানে ক্লিন হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এটা আমাদের সেলসের ডাটা চলে আসলো। এইখানে আমি কি করব, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট দিলাম, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিই। এখানে কোনো চেঞ্জেস আসতেছে না, সো দ্যাট আমরা আমরা এখন কি করতে পারি, ডিরেক্টলি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিতে পারি নাকি। সো দ্যাট আমরা এখন আমাদের সবগুলো ফাইল যেহেতু অনবোর্ড হয়ে গেছে, আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। একটু সময় নেবে, যাদের পিসিতে র্যাম কম তাদের এখানে আরো বেশি সময় নিতে পারে, বাট আমরা একটু ওয়েট করব, হ্যাঁ। এই যে ডাটা সেট গুলো আমার কি হয়ে গেছে, অনবোর্ড হয়ে গেছে। তো এই এতটুকু পর্যন্ত আমরা যেটা শিখছি, এটা কি শিখলাম বলেন তো দেখি, কি প্রসেস শিখলাম আমরা, কেউ বলতে পারবেন এখন পর্যন্ত জাস্ট। ডাটা লোড এটা হচ্ছে স্যার ডেটা ডাটা এক্সট্রাক্ট করার প্রসেস আর কি না, মূলত। এক্সট্রাক্ট করা, লোড করা। আপনি তো জাস্ট একটা প্রসেস বলছেন, আমরা টোটাল তিনটা প্রসেস শিখছি। একটা টোটাল প্রসেসটাকে বলা হয় কি, ইটিএল প্রসেস, ঠিক আছে। ইটিএল, ইটিএল এর প্রথম ধাপ হলো কি এক্সট্রাক্ট, আপনি শুধুমাত্র এক্সট্রাক্টের কথা বলছেন। এক্সট্রাক্ট। জি, এক্সট্রাক্ট তো আমরা জি, তখনই করে তারপর ফেলছি যখন ট্রান্সফার। আমরা এটাকে, যখন এটাকে আমরা ফাইলটাকে ডিরেক্টলি কানেক্ট করে ফেলছি, ঠিক আছে, ওইটাই এক্সট্রাক্ট অতদূর। তারপরে আমরা কি করছি, ট্রান্সফর্ম করছি, ডাটা ক্লিনিং করছি, তাই না। ট্রান্সফার, তারপরে আমরা লোড করছি, লোড করার লোড। ফলেই জি আমার স্যার, এখানে ডাটাগুলো এই জায়গায় শো করতেছে, ক্লিয়ার বিষয়টা। আমরা এখন পর্যন্ত কি করছি, জি স্যার, ইটিএল করে ফেলছি, ইটিএল। ইটিএল প্রসেস। এবং কোথায় করছি, টুল হিসেবে কোনটাকে ব্যবহার করছি বলেন তো দেখি, স্যার পাওয়ার পাওয়ার কোয়েরি, কোয়েরি এডিটর। পাওয়ার কোয়েরি এডিটর বা পাওয়ার এডিটর। কোয়েরি ইউজ করেছে, ঠিক আছে, প্লেন এন্ড সিম্পল। কোয়েশ্চন আসতে পারে ইন্টারভিউতে, যারা এখানে আমাদের যারা নতুন আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারে, পাওয়ার বিআই এর ইটিএল টুল কোনটা ব্যবহার করা হয়। এটা হলো যে ইটিএল টুল, খুব সিম্পল, বাই ডিফল্ট ইটিএল টুল অ্যাজ এ পাওয়ার, বাই ডিফল্ট ইটিএল টুল হিসেবে পাওয়ার কোয়েরি এডিটরকে এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে আজকের আমাদের নেক্সট টপিক কি, আজকের আমাদের নেক্সট টপিক কি কেউ বলতে পারবেন। আজকে আমাদের নেক্সট টপিক হলো ডেটা মডেলিং, ক্লিয়ার। তো আমরা ডেটাগুলোকে লোড করলাম, এখানে কয়টা টেবিল আছে, 1 2 3 4 5 6 7 8টা টেবিল আছে, তাই তো। তো আমরা টেবিল ভিউতে গেলাম, প্রত্যেকটা টেবিল লোড হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সবগুলো লোড হয়েছে, নো ইস্যুস। আমরা ডিরেক্টলি ডাটা মডেলিং এ যাচ্ছি, ঠিক আছে। ডাটা মডেলিং এ আমরা কি করি, ডাটা মডেলিং এ ওই যে আপনাদেরকে আমি শুরুতে যে থিওরিটিক্যাল বেসিক যে
ফাংশনস শিখিয়েছিলাম বা বেসিক যে নলেজ দিয়েছিলাম, স্নোফ্লেক স্কিমা আর স্টার স্কিমা মনে আছে কিনা? তো আজকের আমাদের যে জি ডাটা স্যার। মডেলিংটা, আমরা আজকে চেষ্টা করব আইডেন্টিফাই করার ট্রাই করব যে এটা কি স্নোফ্লেক স্কিমা নাকি এটা কি স্টার স্কিমা। এবং এই যেই যেই স্কিমাই হোক না কেন বা যে মডেলটা ইউজ করি না কেন আমরা, আমাদের টেবিলগুলো একটা আরেকটার সাথে ওয়েল কানেক্টেড করা আছে কিনা আমরা এটা একটু চেক করে নিব। ক্লিয়ার বিষয়টা? তো হুম। আমরা এগুলো একটু সুন্দরভাবে সাজাই নিই, হ্যাঁ। তারপরে আজকের আরো কি কি জিনিস কাজে লাগবে বলে আমি কি কি শিখিয়েছি এর ভিতরে আপনাদেরকে বেসিক কিছু খুবই মানে বোরিং কিছু টপিক শিখিয়েছিলাম, যেমন ধরেন যে রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, তাই না? তো এই রিলেশনশিপ গুলো আজকের এখানে কাজে লাগবে, ঠিক আছে? আমি সবগুলোকে একসাথে করতেছি আর কি, হ্যাঁ। আশা করি ডান দিকে আর কিছু নাই, ঠিক আছে, ওকে। স্নোফ্লেক স্কিমা আর স্টার স্কিমা, এই দুইটাতে কমন কি থাকে বলেন তো? কি মাঝখানে কমন কি থাকে, কেউ বলতে পারবেন? স্যার ফ্যাক্ট এটা। ফ্যাক্ট টেবিল থাকে, তাই তো? জি। তো জি আমরা যদি কোনো একটা স্কিমা, এটা স্নোফ্লেক স্কিমা নাকি স্টার স্কিমা, এটা আইডেন্টিফাই করার জন্য সবার আগে আমাদের কি প্রয়োজন? ফ্যাক্ট টেবিলটাকে আইডেন্টিফাই করা প্রয়োজন, তাই না? তো জি আজকের স্যার। আমরা দেখব যে আসলে এখানে ফ্যাক্ট টেবিল কোনটা। ফ্যাক্ট টেবিল হওয়ার মতো যে ক্যারেক্টারিস্টিক্স এটা কার কার আছে, আপনার ডিফাইন বলেন তো দেখি, কে কে হইতে পারে আসলে? আপনার কাছে কি মনে হয়? দেখেন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেন। আমার কাছে তো এক নাম্বার লাগতেছে হলো যে প্রোডাক্ট লুকআপ টেবিল, আর দুই নাম্বার লাগতেছে হলো কি সেলস টেবিল। যে কোনো একটা কি হইতে পারে? ফ্যাক্ট টেবিল হইতে পারে, ঠিক আছে? জি। তো আমরা এখন দেখব আবার, না কাস্টমার লুকআপ টেবিল হবে না, এখন আমরা তার আগে, সেলস ডাটা। হ্যাঁ সেলসের ডাটা তো বলছি, সেলসের ডাটা অথবা প্রোডাক্ট লুকআপ টেবিল, যে কোনো একটা টেবিল আমার কি হইতে পারে? ফ্যাক্ট টেবিল হইতে পারে। বাট ফ্যাক্ট টেবিল তো দুইটা হবে না, ফ্যাক্ট টেবিল হবে কয়টা? একটা। তো এখন আমরা ফ্যাক্ট টেবিল এই দুইটা আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি এই দুইটা যে কোনো একটা হবে। বাট এখন আমাদের মেন প্রায়োরিটি থাকবে কি, আমাদের ডাটা সেট গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড কিনা, বা আমাদের যেটার প্রয়োজন আছে কানেক্ট করার, ওইটা প্রয়োজন অনুযায়ী কানেক্ট করা আছে কি নাই, ঠিক আছে? এই জিনিসটা আমার প্রয়োজন, টেকনিক গুলো আমার জানা প্রয়োজন। তো এটার জন্য আমি যে আপনাদেরকে যে নলেজটা দিয়েছিলাম, যে একটা বোরিং নলেজ, যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ অ্যান্ড মেনি টু মেনি রিলেশনশিপ, চার ধরনের রিলেশনশিপ সম্পর্কে বলেছিলাম। তো ওয়ানটা কি, ওয়ানটাকে বলেছিলাম যে প্রাইমারি কি, আর মেনিটাকে বলেছিলাম কি ফরেন কি। আমরা ইউজুয়ালি কোনটা ব্যবহার করি বেশি? ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান, ঠিক আছে? প্রাইমারি কি টু প্রাইমারি কি আমরা খুব কমই ব্যবহার করি, ঠিক আছে? তো আমরা একটু দেখি আবার ডাটা পাওয়ার বিআই বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রির ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বলি, আপনারা যদি মেনি টু মেনি ইউজ করেন, ফরেন কি টু ফরেন কি, যেখানে দুই সাইডের কলামগুলোতে আমার কি ডুপ্লিকেসি এক্সিস্ট করে, ওই ধরনের ডাটা অ্যানালাইসিসে আমার ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা চেষ্টা করব লাইফে যদি কখনো আমরা কাজও করি, মেনি টু মেনি রিলেশনশিপ যেটা আছে ওইটাকে অ্যাভয়েড করার। ক্লিয়ার? ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান। তো আমরা একটু দেখি, এই ক্যালেন্ডার লুকআপ টেবিলটা কারোর সাথে কানেক্টেড নাই, টেরিটরি লুকআপ টেবিলটা কারোর সাথে কানেক্টেড নাই। তো আমরা সবার আগে শুরু করব ক্যালেন্ডার লুকআপ টেবিল। ক্যালেন্ডার লুকআপ টেবিলে প্রাইমারি কি কোনটা বলেন তো দেখি, কোনটা? কেউ বলতে পারবেন? ডেট। ডেট হবে ডেটটা, স্যার। ডেটটা প্রাইমারি কি। এখন ধরেন যে সেলসের ডাটার প্রাইমারি কি হইলো কি, এখানে কোনো প্রাইমারি কি কাস্টমার আছে? কি। কোনটা এখানে প্রাইমারি কাস্টমার কি? কি এটা না, হবে না। কাস্টমার কি তো কাস্টমার লুকআপের, এই যে এটার প্রাইমারি কি। না, ও এটা আচ্ছা। এটা এটা ফরেন কি, এটা ফরেন কি, কাস্টমার লুকআপ টেবিলের এটা ফরেন কি, তাই তো? একটু বোঝার চেষ্টা করেন, এই লজিকটা বুঝতে পারলে পাওয়ার বিয়ে আমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো সেলস এর ডাটায় অলওয়েজ
সেলস এর লজিক অনুযায়ী প্রাইমারি কিটা থাকতে হবে। তো এখানে প্রাইমারি কি কোনটা? আমার কি কোনো অর্ডার টেবিল আছে? দেখেন তো এখানে কোনো অর্ডার টেবিল আছে? অর্ডার টেবিল নাই। তার মানে অর্ডার নাম্বার যেটা আছে এটা আমার কি সেলস এর ডাটার প্রাইমারি কি। ক্লিয়ার প্রাইমারি কি, বিষয়টা? জি। কারণ কি জি এটা স্যার। সেলস এর সাথে কানেক্টেড। ঠিক আছে? জি। এখন আসি যে এই অর্ডার ডেটটা আমার কানেক্ট করতে হবে কার সাথে? ক্যালেন্ডার লুকআপের প্রাইমারি কি এর সাথে। ঠিক আছে? এটার সাথে আমি এই অর্ডার ডেটটাকে কানেক্ট করব। ঠিক আছে? এখন বললাম যে আমি কি করছি প্রাইমারি কি টু ফরেন কি কানেক্ট করছি। সেজন্য আমার রিলেশনশিপ কি? ওয়ান টু ওয়ান টু মেনি। মেনি। ঠিক আছে? এবং ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান সিমিলার। ঠিক আছে? সিমিলার হিসেবে অলমোস্ট সিমিলার হিসেবে কাজ করে পাওয়ার বিআই। ঠিক আছে? তো কানেক্ট হয়ে গেল। আমরা যদি ভুল কানেকশন করতাম তাহলে কিন্তু এরর দিত। এখন দেখেন যেটা ওয়ান টু মেনি করছি ওয়ানের জায়গায় ওয়ান লেখা থাকবে আর যেটা মেনির জায়গায় কি লেখা থাকবে স্টার লেখা থাকবে স্টার দিয়ে মেনি বোঝানো হয় এটা কিন্তু আমরা এসকিউএল এও আমরা দেখে থাকি কারা কারা এসকিউএল বা এসকিউএল জানেন এসকিউএল সম্পর্কে জানেন তো এসকিউএল সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন হ্যাঁ এসকিউএল এ কিন্তু স্টারটাকে মেনি হিসেবে বোঝায় মেনি না ওখানে অল হিসেবে বোঝায় অল এবং মেনি দুইটা কিন্তু সিলেক্ট অল। সিনোনিম ঠিক আছে ওকে আমরা আবার এই ডেট ক্যালেন্ডারটা আমরা কোথায় কোথায় লাগে দেখি তো এই ডেটে কি কোনো ডেট আছে প্রোডাক্ট লুকআপে কি কোনো ডেট আছে নাই এইগুলোতে তো নাই কাস্টমার লুকআপ টেবিলে বার্থ ডেট আছে কিন্তু বার্থ ডেটের সাথে তো আমার ডেটের কানেকশন করার দরকার আছে দরকার নাই বার্থ ডেট থেকে তো আমরা না যা বের স্যার। করে বের করছি এজ বের করছি ঠিক আছে তারপরে কোথায় প্রয়োজন আছে এই যে রিটার্ন ডেট রিটার্ন ডাটা রিটার্ন ডেটে প্রয়োজন আছে তো আমি এটার সাথে এটা কানেক্ট করে দিলাম তারপরে এটা কি বলতেছে ওয়ান টু মিনিট একটা জিনিস খেয়াল করে দেখেন আমি ক্যান্সেল দিলাম হ্যাঁ আমি ডিরেক্টলি রিটার্ন ডেটের সাথে ডেটটাই কানেক্ট করলাম দেখেন মেনি টু ওয়ান হয়ে গেছে তার মানে মেনিটা কি ফরেন কি আর ওয়ানটা কি প্রাইমারি কি এখন যদি আমি এটাকে কানেক্টও করি কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি বুঝতে পারতেছি যে এটা ওয়ান টু মেনি এটা মেনি টু ওয়ান ঠিক আছে এটা মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি দুইটাই আমার এখানে কাজ করবে ঠিক আছে এখন আসি আর কি কি কানেক্ট এরপরে টেরিটরি লুকআপে আসি এটা তো কানেক্ট করে ফেলছি ক্যালেন্ডার লুকআপ আর এটার কোনো কাজ নাই আমার এখন আসি কন্টিনেন্ট টেরিটরি লুকআপে আমার প্রাইমারি কি কোনটা বলেন তো দেখি টেরিটরি লুকআপের প্রাইমারি কি কোনটা হইতে পারে তো স্যার ওই সেলস টেরিটরি, আচ্ছা, সেলস টেরিটরি কি? সেলস টেরিটরি কি আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারতেছেন যে প্রাইমারি কি কোনটা হইতে পারে তাই না তো এটা কিন্তু একটা কি বলবো গুড গুড অ্যাপ্রোচ যে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন ঠিক আছে টেরিটরি লুকআপের সেলস টেরিটরি কিটা আমার কি প্রাইমারি কি এখন এই সেলস টেরিটরি কিটা কোথায় কোথায় আছে যেমন এই যে টেরিটরি কি এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই একটা জিনিস আপনার খেয়াল করছেন কিনা জানেন কিনা এটা রিটার্ন ডেট এটা কিন্তু ডেট দুইটার মধ্যে নামের কিন্তু পার্থক্য আছে তারপরে কিন্তু কানেক্ট হচ্ছে তার মানে বোঝার চেষ্টা করেন যে প্রাইমারি কিটা এই যে এই ফরেন কিটা রিপ্রেজেন্টেটিভ অফ এ প্রাইমারি কি অফ মেন টেবল ঠিক আছে বাট ইট ডাজন্ট মিন দ্যাট দুজ বোথ কলামস নেম উইল বি সিমিলার ক্লিয়ার বিষয়টা দুইটার নেম সিমিলার না হইলেও কোনো কোনো অসুবিধা নাই ঠিক আছে তাহলে আমরা এই সেলস টেরিটরি কিটাকে কানেক্ট করব টেরিটরি কি এর সাথে কানেক্ট করলাম ওয়ান টু মেনি সেভ তারপরে আর কোনটাতে আছে দেখেন এখানে আরেকটা আছে টেরিটরি কি ঠিক আছে আমি সেলস টেরিটরি কিটা এখানে কানেক্ট করলাম কানেক্টেড স্যার যদি কানেকশন করতে যায় কোনো ধরনের মানে উম, সঠিক না হয় তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার বিআই থেকেই কি অটোমেটিক্যালি এরর দিবে? সঠিক সবগুলোই তো সঠিক রিলেশনশিপ তো সবগুলো এক্সিস্ট করে আপনি যেভাবেই করেন না কেন এই চারটা রিলেশনশিপের বাইরে যাইতে পারবেন বাইরে তো কোনো কিছু রিলেশনশিপ নাই তাই না কিন্তু এই চারটার ভিতরে অ্যাকচুয়ালি সঠিক রিলেশনশিপ হলো যে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান ঠিক আছে তার মানে আপনি যদি ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান কানেকশন করেন তাহলে আপনার রিলেশনশিপটা ওকে ঠিক আছে বাট আপনি যদি মেনি টু মেনি রিলেশনশিপ করতে যান তাহলে কিন্তু আপনাকে একটা ইরর দিতে পারে যেমন ধরেন যে আহ, এরকম কি কোনো কিছু আছে যেমন এখানে কাস্টমার কি আছে এটা কানেক্ট করছি
যেমন ধরুন আপনি চাইলেও কিন্তু কানেক্ট করতে পারেন এই কান্ট্রির, যেমন ধরেন যে এই ডেটের সাথে আপনি ধরেন যে এই প্রোডাক্ট সাইজকে বা কোনো কিছুকে আপনি আপনি কানেক্ট করতে পারবেন না। হ্যাঁ, লেটস সে আমি ধরেন যে প্রোডাক্ট কালারকে কানেক্ট করলাম বা মডেল প্রোডাক্ট কালারকে কানেক্ট করলাম। দেখেন এখানে ওয়ান টু মেনি বলতেছে, কানেক্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু দুইটার ভিতরে কিন্তু কোনো কি নাই, কোনো কানেকশন নাই, এটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। আবার আপনি যখন এই কানেকশনটা করবেন, এই কানেকশনটা করার পরে আপনি যখন এটাকে লোড দিবেন তখন কিন্তু ইরর দিবে, ঠিক আছে। লোড দিলে ইরর দিবে। তারপর আরেকটা জিনিস বলি, একটু মেনি টু মেনি আরেকটা দেখাই যে এখানে কোনো কিছু আছে কিনা। যেমন ক্যাটাগরি নেম প্রোডাক্ট, এটা কানেক্ট হলো প্রোডাক্ট ক্যাটাগরি নেমের সাথে। এখানে কি কোথাও কি কিছু আছে এরকম কিছু দেখানো যায় কিনা। না, এরকম কোনো কিছু তো এখানে এখন পর্যন্ত আসতেছে না। প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি এটা কি কানেক্ট করা আছে? হুম, কানেক্ট করা আছে। না, এরকম কোনো কিছু দেখাতে পারতেছি না, কিন্তু মেনি টু মেনি করতে গেলে একটা ইরর দেয়, ঠিক আছে। এখানে আপনি ওয়ান টু মেনি করে না মেনি টু ওয়ান করেন, ঠিক আছে। তো এখানে কোনো ইরর দিবে না, কিন্তু যদি মেনি টু মেনি রিলেশনশিপ করতে চান ইরর দিবে, ঠিক আছে। মেনি টু মেনি রিলেশনশিপ আসলে সাধারণত অ্যাভয়েড করতে বলা হয় ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা সবগুলো ডাটা সেট কানেক্ট করছি, তাই না? মানে সবগুলো টেবিল কানেক্ট করছি, আপনাদের হাতে সব টেবিল আছে। টেবিলগুলো দেখে কি মনে হচ্ছে? আমি ধরেন যে টেবিল লুকআপকে একটু পিছনে নিয়ে যাই, একটু এটাকে আরেকটু সাজাই আর কি সুন্দরভাবে। সেলসের ডাটাকে নিয়ে আসলাম এখানে, প্রোডাক্ট লুকআপ টেবিলটা এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, রিটার্নস ডেটাটাকে এদিকে নিয়ে আসি, ক্যালেন্ডার লুকআপ টেবিলটাকে এখানে নিয়ে আসি, আর প্রোডাক্ট ক্যাটাগরিটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে যাই, আর এটাকে আরেকটু উপরে তুলে দিই, এটাকে আরেকটু উপরে তুলে দিই এখানে, ঠিক আছে। বলেন তো দেখি এটা কি প্রাইমারি স্কিমা, এই কি বলে স্নোফ্লেক স্কিমা, নাকি এটা এই কি বলে স্টার স্কিমা? কোনটা কোনটা হইতে পারে? আমাদের এটা হলো কি স্কিমা, এটা এটা হলো স্নোফ্লেক স্কিমা। এটা কেন? হচ্ছে স্নোফ্লেক স্যার। কারণ হলো যে আমার ফ্যাক্ট টেবিল কোনটা বলেন তো দেখি এখানে। এখানে সেলস ডাটা আর হচ্ছে যে মানে না, প্রোডাক্ট লুকআপ দুইটা যে কোনো একটা। না, দুইটা যে কোনো একটা, কোনটা আপনার কাছে এখন কোনটা মনে হচ্ছে? সবগুলো তো কানেক্ট করলাম। সেলস ডাটাটা আমার কাছে মনে হচ্ছে। সেলসের ডাটাটা কি আসলে? এটা একটা ফ্যাক্ট টেবিল। কেন ফ্যাক্ট টেবিল? কিভাবে খুব সহজে বুঝবেন? দেখেন, এটাতে স্টার আছে, প্রত্যেকটাতে স্টার আছে, তার মানে কি সব ফরেন কি গুলো এখানে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। এক্সিস্ট করতেছে। তো জি। যেখানে ফরেন কি বেশি, যেখানে ফরেন কি গুলো সবগুলো এক্সিস্ট করতেছে, এখান থেকে কোনো প্রাইমারি কি কোনো কানেকশন হয় নাই, তাহলে কি ওইটা আমার কি ফ্যাক্ট টেবিল। এখন এই প্র্যাকটিক্যাল। ফ্যাক্ট টেবিল জি। থেকে যেগুলো বাইরে হয়েছে এটা আবার বাইরে হয়ে শাখা প্রশাখার সাথে কানেক্টেড, আবার ওই শাখা প্রশাখা কোনো না কোনো ইয়ার সাথে কানেক্টেড। তো এটা কি আমার, এটা একটা স্নোফ্লেক স্কিমা। ক্লিয়ার? তো জি। এই তো গেল আমাদের ডাটা কানেকশন গুলো গেল। আমরা ডাটা মডেলিং বুঝতে পারছি কিভাবে করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছি। জি। এখন আমরা আসি যে আমরা ধরেন যে উম, এই টেবিলটা এই টেবিলের সাথে কানেক্টেড, তাই তো। এই টেবিলটা এই টেবিলের সাথে কানেক্টেড, তাই না? এখন দুইটাতেই তো আমি দুইটা দিয়ে তো আমি কল করতে পারবো, আমি যখন ডাটা অ্যানালাইসিস করব দুইটা দিয়ে কল করলে আমার কি হবে, কনফিউশন সৃষ্টি হইতে পারে, তাই না? তো আমি কি করব, একটাকে অফ করে রাখবো, ঠিক আছে, একটাকে আমি অফ করে রাখবো, ঠিক আছে। তো আমি কোনটাকে অফ করে রাখতেছি, এটাকে অফ করে রাখতেছি, ফরেন কিটাকে আমি হাইড করে রাখতেছি, এই যে চোখটা বন্ধ করে দিচ্ছি। তো চোখটা বন্ধ করে দেওয়ার কারণে কি হবে, যেমন এটা প্রোডাক্ট সাব ক্যাটাগরি, এটা হলো ক্যাটাগরি। আমি তাহলে এখানে যাই, এখানে গিয়ে দেখি যে প্রোডাক্ট ক্যাটাগরি, আমি এটাকে একটু বড় করি, প্রোডাক্ট ক্যাটাগরি, আর এটা হলো প্রোডাক্ট সাব ক্যাটাগরি। প্রোডাক্ট এটাতে কিন্তু ইয়াটা নাই, হ্যাঁ, এই যে দেখছেন
এটা এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরির নামটা ছিল এটা কিন্তু উঠে গেছে, এটা কিন্তু নাই আর। ঠিক আছে, কেন আমি কি করছি, আমি হাইড করছি। তো যেন আমার দুইটা জায়গায় যেন সিমিলার নেম যেন না দেখায়, যেন আমি যে কোনো একটা থেকে টানবো, আমি কোনখান থেকে টানছি আমি যেন কনফিউজ যেন না হই। ক্লিয়ার? সেজন্য আমরা চেষ্টা করব একটাকে অফ করে রাখার, কিন্তু অফ করে না রাখলে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে ভুলবশত যদি ভুল জায়গায় টানেন, ঠিক আছে, সেজন্য আর কি। তো এটা কোনটা, এটা হলো যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি। ঠিক আছে, এখান থেকে এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে এখান থেকে এটা বন্ধ করে দিচ্ছি। তারপরে আর কি কি কানেক্ট আছে, কাস্টমার কি, ও না, কাস্টমার কিটাকে আমি বন্ধ করতেছি না এখানে। এখানে একটা লজিক আছে, কেন বন্ধ করতেছি না আমি বলবো এটা। টেরিটরি কিটা বন্ধ করে দিচ্ছি। অর্ডার ডেটটা রাখতেছি, ডেটের ক্ষেত্রে আমি যা যা আছে সব রাখবো। প্রোডাক্ট কি, না প্রোডাক্ট কি রিটার্নস ডেটের, না প্রোডাক্ট কিটাও রাখতেছি আমি। আচ্ছা, কেন কিছু রাখলাম কিছু রাখলাম না, আমি কাস্টমার লুকআপ কাস্টমার কিটা দিয়ে বুঝাই দিই আপনাদেরকে। ঠিক আছে, লজিকটা ধরেন যে আমি একটা পেন টুল ইউজ করি, হ্যাঁ। ধরেন যে আহ, আপনার একটা ওয়েবসাইট আছে, তাই না? আপনার একটা ওয়েবসাইট আছে, বা একটা ধরেন যে এই ওয়েবসাইটটা হলো যে ধরেন যে একটা নিউজ পেপার, ঠিক আছে, একটা নিউজ পেপার। নিউজ পেপারের নাম কি দেওয়া যায়, লেটস সে ডেইলি, এটা কি বলি, ডেইলি নিউজ পেপার, বা এটা কি দেওয়া যেতে পারে, ডেইলি জনকণ্ঠ দিয়ে দিলাম, ঠিক আছে, ডেইলি জনকণ্ঠ। ঠিক আছে, তো জনকণ্ঠ এখানে প্রত্যেকদিন ওদের ভিজিটর কতজন, ভিজিটর লেটসে 1 লাখ, 1 লাখ ভিজিটর। ঠিক আছে, এই 1 লাখ ভিজিটরের থেকে টোটাল সাবস্ক্রাইবার যারা আসলে টাকা দিছে, মানে ওরা ধরেন যে মান্থলি 300 টাকা দিছে, যে ওরা মাসিক ভাবে ওরা ফ্রিতে এই জিনিসটা পড়বে, ওদের অ্যাড ফ্রি। ঠিক আছে, ওরা অ্যাড ফ্রি ভাবে পড়বে, এবং এটার জন্য ওরা কন্ট্রিবিউট করতেছে মাসে 300 টাকা বা 500 টাকা। ঠিক আছে, তো এই ধরনের কতজন, এই ধরনের আছে হলেন যে, সে ধরেন যে 50,000। ঠিক আছে, তার মানে আপনি বলেন তো দেখি, আপনার অ্যাকচুয়াল কাস্টমার কতজন, যাদেরকে আপনি কাস্টমার হিসেবে গণনা করতেছেন। এখানে অ্যাকচুয়াল কাস্টমার হলো আপনার এতজন। ঠিক আছে, টোটাল কাস্টমার হলো আপনার কতজন, 1 লাখ। তো টোটাল কাস্টমার এবং অ্যাকচুয়াল কাস্টমারের ভিতরে পার্থক্য কি, একজন আপনাকে রেভিনিউ এনে দিচ্ছে, আরেকজন আপনার কাছ থেকে জাস্ট ডেইলি একটা ভিজিট করতেছে, হয়তো বা কোনো কিছু একটা পড়ছে চোখে, কেউ হয়তো বা কোনো একটা লিঙ্ক শেয়ার করছে, ওই লিঙ্কের মাধ্যমে নিউজ পেপারে সে আপনার নিউজ পেপারে সে আসছে। ঠিক আছে, তো এই হলো যে পার্থক্য। তো আপনার কিন্তু দুটোই লাগবে। ঠিক আছে, আপনি যদি, আমি যদি এটার চোখটা বন্ধ করে দিই, ঠিক আছে, আমি যদি এটার চোখটা বন্ধ করে দিই, তাহলে আমার এই 1 লাখ লোক হারাই যাবে। আবার যদি আমি এটার চোখটা বন্ধ করে দিই, তাহলে আমার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে কাস্টমার, ওরা আমার হারাই যাবে। বুঝতে পারছেন? তখন আমি ওই 1 লক্ষ দিয়ে আমি গণনা করব। কিন্তু আমরা যখন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করি, তখন কিন্তু আমাদের ওই বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো আমাদের প্রায়োরিটি কিন্তু হাই থাকে কাদেরকে নিয়ে, যারা হলেন যে আমাদেরকে অ্যাকচুয়ালি সেলস এনে দিচ্ছে, রেভিনিউ এনে দিচ্ছে। ঠিক আছে, তো এদেরকে নিয়ে ঠিক এইরকম আমি এই সেলসের ডাটায় অ্যাকচুয়ালি যে কাস্টমার গুলো আছে, এর থেকে বেশি কাস্টমার আছে কোন টেবিলে, এই টেবিলে। এই টেবিলে যদি 20,000 ডাটা, 20,000
কাস্টমার থাকে, তাহলে এই টেবিলে অবশ্যই 10,000 বা 15,000 ডাটা কাস্টমার থাকবে, কারণ সব কাস্টমার তো আর কনভার্ট হয় নাই, তাই না? তো যারা কনভার্ট হয়েছে তারা শুধুমাত্র এই ডাটায় থাকবে। তো অ্যাকচুয়াল কাস্টমার কারা, এটা কিন্তু আমি এখান থেকে পাবো। তো আমি যদি এটাকে বন্ধ করে দিই, তাহলে আমাকে নিতে হচ্ছে কই থেকে? এখান থেকে যখন নিচ্ছি তখন আমি পাবো এখানে 1,00,000 এখানে। বাট আমার অ্যাকচুয়ালি আমি চাচ্ছি কি 18,000 বা 15,000 যারা আছেন অ্যাকচুয়াল কাস্টমার তাদেরকে নিতে। তো সেই জন্য আমার একটা কনফিউশন হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি এটাকে বন্ধ করতেছি না। বাট যেটা আমি বন্ধ করলাম, প্রোডাক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেখান থেকে নিই না কেন একই জিনিসটা আসবে, ঠিক আছে? কারণ এইগুলো কখনো কমবে না, কারণ এগুলো কি কানেক্টেড আছে একটা আরেকটার সাথে। এগুলো তো আমার চাইলে আরো পারলে বাড়বে, ঠিক আছে? তো সেই জন্য আর কি, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? তো ডাটা মডেলিং এ কারো কি কোনো কোয়েশন আছে? কোয়েশন থাকলে বলেন, কারণ কি ডাটা মডেলিংটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এই মডেলিং এর ক্ষেত্রে স্যার আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মানে আপনি যে যে কিছু চোখ বন্ধ করে দিলেন, মানে এই চোখ বন্ধ করে দেওয়া মানে হচ্ছে যে যেখানে বেশি পরিমাণ ডেটা আছে, দেখা গেল অপ্রয়োজনীয় ডেটা, ওই ডেটাগুলোকে আসলে বাদ দিয়ে হলো মানে মূল যে ডেটাগুলো আছে যেটা দরকারি বা ইনসাইট বের করা যাবে শুধু সেইটা রাখার জন্য যে কোনো একটা অফ করে দিলেন, বিষয়টা কি এরকম? বিষয়টা অনেকটা এই জন্য, আবার অনেকটা এরকম না, ঠিক আছে? বিষয়টা হলো যে দুইটা প্রায়োরিটি আছে, ঠিক আছে? যেমন ধরেন যে আমি এখানে যে আমার তো একটা দোকান আছে, লেটস সে আমার একটা দোকান আছে, দোকানে আমার ক্যাটাগরি প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলোর ক্যাটাগরিও আছে, সাব ক্যাটাগরিও আছে। এবং এখানে যে যে ক্যাটাগরি গুলো আছে আমার অবশ্যই ওইগুলো আমার সাব ক্যাটাগরিতেও তো থাকবে নাকি? তো যেহেতু দুইটা একই জিনিস একই জায়গায় একই প্রোডাক্ট ক্যাটাগরির নেম গুলো আছে, সেজন্য আমি চাচ্ছি যে এটা আমি জাস্ট বন্ধ করে দিলাম। কারণ আমি এটা দিয়ে কল দিলাম আর এটা দিয়ে যদি কানেক্ট করে দিই আমার তো একই একই ভ্যালু আসতেছে, বুঝতে পারছেন? মানে এই জি স্যার, প্রোডাক্ট বোঝা ক্যাটাগরির গেছে সাথে স্যার। প্রোডাক্ট সাব ক্যাটাগরিকে যদি আমি কানেক্ট করি, আমার এইটার এটা ছাড়া এটার যেহেতু চোখ বন্ধ করা আছে, তাহলে আমি একই জিনিস কিন্তু পাচ্ছি। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আর আমি পাচ্ছি না, কারণ এটার ক্ষেত্রে আমার ক্যালকুলেশন আছে, আমার এটার ক্ষেত্রে টাকার বিভিন্ন ধরনের ব্যাক লজিক আছে, ঠিক আছে? তো যার কারণে আমি এটাকে আমি বন্ধ করতেছি না, ঠিক আছে? যদি আর স্যার কারো কোনো কোনোটাই কোয়েশন বন্ধ আছে? না করি তাহলে কি স্যার কোনো না, কোনো সমস্যা হবে? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কোনোটাই যদি বন্ধ না করেন কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কারো কোনো কোয়েশন আছে আরো? তাহলে আমরা এখান থেকে নেক্সট টপিকে যাচ্ছি নাকি? নেক্সট জি আমাদের স্যার। রিপোর্ট ভিউ সব কানেকশন হয়ে গেছে, সব কানেকশন হয়ে গেছে। আজকের আমি খুব একটা বেশি পড়াবো না, আজকে আমি সিম্পল একটা জাস্ট লজিক দিব আপনাদেরকে, সিম্পল। তো জাস্ট একটু ছোট একটা টেকনিক দিব, ঠিক আছে? আজকের আমরা ডিরেক্টলি এখন আমরা কি কি শিখলাম, আমরা টেবিল ভিউ, আমরা রিপোর্ট ভিউ দেখলাম, এখান থেকে লোড দেখলাম, ইটিএল প্রসেস কমপ্লিট করলাম, টেবিল ভিউটা দেখলাম, টেবিলগুলো দেখাই। এখানে আরো কাজ আছে, এই কাজটা আমরা আরো অনেক পরে করব। তারপরে আছে মডেল ভিউ, আমরা মডেল ভিউতে কিছু কাজ করছি, ডাটা মডেলিংটা শিখছি। তো আজকের আমরা ডেক্সে যাব। ডেক্স কি? মোস্ট ইম্পর্টেন্ট। ডেক্স হলো যে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজটা অনেকটা এক্সেলের মতো, কিন্তু আমরা চাইলে তো প্রত্যেকটা জায়গায় করতে পারি। তো এটাকে আমরা আবার মেজার্স বলি, ঠিক আছে? মেজার্স, ঠিক আছে? তো আমি যদি রাইট ক্লিক করি দেখবেন যে এখানে নিউ মেজার্স আসছে, তার মানে কি বলতেছে? নিউ কোনো একটা ডেক্স ফর্মুলা ইউজ করে কোনো একটা ফর্মুলা বসান, ফর্মুলা বসানোর জন্য বলতেছে আর কি, হ্যাঁ? তো আমি চাইলে সব জায়গায় তো বসাইতে পারি, কিন্তু একটা ডিসিপ্লিনের ভিতর বা একটা পাংচুয়াল ডিসিপ্লিনের ভিতর থাকাটা উচিত, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করব, আমরা যতগুলো ডেস্কের মেজার্স আছে সবগুলোকে অলওয়েজ চেষ্টা করব আলাদা আলাদা গ্রুপ করার জন্য। যদি আমার প্রয়োজন পড়লে যে টেবিল অনুযায়ী আলাদা আলাদা ডেস্কের গ্রুপ করা, আমি করব আলাদা আলাদা, ঠিক আছে? তো ইনিশিয়ালি এই প্রজেক্টের জন্য আমি শুধুমাত্র একটা গ্রুপ করতেছি, ঠিক আছে? তো এই গ্রুপটা কিভাবে করব, নতুন একটা টেবিল ক্রিয়েট করব যেখানে আমার টেবিলের কোনো কি থাকবে না, কোনো কলাম বা রো থাকবে না, ওইখানে খালি ডেস্ক থাকবে। ওইটা কিভাবে করব, আমরা ইনসার্টে, ইনসার্টে আছে কিনা দেখি। ইনসার্টে নাই, মডেলিং, মডেলিং এ আছে, দেখেন নিউ টেবিল, ঠিক আছে? আমি নিউ টেবিলে গেলাম, নিউ টেবিল থেকে আমি এটার নামটা দিলাম আন্ডারস্কোর। আন্ডারস্কোর মেজার্স কেন দিলাম,
কারণ মেজার্স তো গ্লোবাল একটা ওয়ার্ড, আমি চাইলে এটাকে একসাথে লিখতে পারবো না, মানে এটাকে আলাদাভাবে লিখতে পারবো না। আবার আন্ডারস্কোর দিলে হবে কি যে এটা একদম টপে চলে আসবে, এটা নিচের দিকে বা ইয়ার দিকে দেখাবে না আর কি। হ্যাঁ, তো আমি আন্ডারস্কোর দিয়ে আমি একটা দুইটা এরকম দিয়ে দিলাম, আর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিলাম, জাস্ট একটা প্লেস হোল্ডার কিছু একটা লিখলাম আর কি। হ্যাঁ, লিখে এন্টার দিলাম, এটা একদম উপরের দিকে আসছে। ইরর দিলে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। এখানে আপাতত একটা কলাম দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আমি রাইট ক্লিক করলাম, একটা মেজার লিখলাম। তো নতুন একটা মেজার নিচ্ছি, মেজারটা কি হতে পারে, লেটস সে আপাতত আমি এখানে দেখাইতে চাচ্ছি যে আমার কি হতে পারে, এখানে কি দেখানো যায় যেটা সবচেয়ে সোজা। সোজা কি দেখানো যায়, আমি কত কোয়ান্টিটি প্রোডাক্ট সোল্ড হয়েছে, ঠিক আছে। সেলসের ডাটা থেকে সেলসের ডাটায় কি যাই, দাঁড়ান, সেলসের ডাটায় যাই আগে। এখানে দেখেন যে আমার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি আছে। তো আমার কতগুলো কোয়ান্টিটি অর্ডার হয়েছে আমি এটা জানতে চাচ্ছি। তো আমি এটা ডেক্সের মাধ্যমে করতে চাচ্ছি, একটা সিম্পল ফর্মুলা দিব। হ্যাঁ, মেজার্সে যাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি যে কোয়ান্টিটি অর্ডার, ঠিক আছে, এটা লিখলাম, তারপরে সাম দিলাম। সাম যোগ তো করতে হবে নাকি, তো যোগের ক্ষেত্রে আমার এখানে কি, এটা অর্ডার কোয়ান্টিটি, তো আমি সেলসের ডাটায় অর্ডার কোয়ান্টিটিটা এখান থেকে পাবো, ঠিক আছে। সেলসের ডাটা লিখলাম, দেখেন এখানে অর্ডার কোয়ান্টিটি চলে আসছে। আমি এটাকে ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে, কোয়ান্টিটি অর্ডার হয়ে গেছে। আমি যদি এটাকে ডেক্সের মাধ্যমে দেখাই, ঠিক আছে, মেজার, এই যে মেজারের মাধ্যমে যদি দেখাই, এই যে এরকম দেখাবে, ঠিক আছে, 84K, তাই না। তো এই তো এটাই। তো আমি জাস্ট একটা ফর্মুলা দেখালাম, কোয়ান্টিটি অর্ডার। এখন আমার যে ইররটা আছে ওই ইররটাকে রিমুভ করব কিভাবে, এই যে দেখেন আমি মেজার্সে যাব, এটা পুরোটাকে রিমুভ করে দেব। তারপরে আমি কোনো একটা জায়গায় ক্লিক করব, মানে খালি জায়গায়, হ্যাঁ, খালি জায়গায় ক্লিক করলাম, কিছুক্ষণ পরে ওইটা চলে গেছে। এই যে এখানে কলাম যেটা আছে এটাকে আমি কি করব, এই যে এখানে যে মোর অপশনস আছে এখানে ক্লিক করে আমি এটাকে হাইড করে দিব। ক্লিয়ার বিষয়টা, আমরা পারবো না এটা। তো চাইলে এভাবে আমরা কি করতে পারবো, আমাদের মোটামুটি এইভাবে আমরা অনেক কিছু করতে পারবো, আপনারা একটু এক্সপ্লোর করেন এই বিষয়গুলো। তো আজকের আমাদের এই পর্যন্ত, আগামী কালকে বা নেক্সট ক্লাসে আমরা যত ধরনের বেসিক টু অ্যাডভান্স ডেক্স আছে সবগুলো আমরা এখানে কভার করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। আপাতত আপনারা চাইলে নিজেরা নিজেরা এক্সপ্লোর করতে পারেন, নিজেরা নিজেরা যা কিছু আছে আপনার মেজাজ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা, বোঝা গেছে স্যার। আজকে কি স্যার কারো আমরা কোনো কোয়েশ্চেন আছে? ইয়াটা পাবো স্যার, রেকর্ডেড ক্লাসটা? হ্যাঁ, তাহলে রেকর্ডেড মনে কর, ক্লাসটা আজকেই পাবেন, রেকর্ডেড ক্লাসটা আজকেই পাবেন, সমস্যা তাহলে নেই। স্যার ওই জিনিসটা আমি আবার একটু এক্সপ্লোর করে দেখলে তাহলে হয়তো কালকে হ্যাঁ ওইটার জন্য হ্যাঁ একটু হ্যাঁ প্রিপেয়ার্ড হইতে পারবো আর কি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রেকর্ডেড ক্লাসটাও পাবেন আর ফাইলটাও পাবেন, ঠিক আছে। আমি ঠিক আছে ফাইলটাও স্যার। ওই ড্রাইভের লিঙ্কে অলওয়েজ ফাইলটা আপডেটেড থাকবে, ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে, স্যার। তাহলে তাহলে আজকের এই পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে না তো নাকি, বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? স্যার বুঝতে পারতেছি। আমার স্যার ডেটা মডেলিং এর ক্ষেত্রে মানে ওই যে বিশেষ করে প্রাইমারি কি গুলা ক্ষেত্র বিশেষে ফাইন্ড আউট করে যে মানে টেবিল গুলাকে কানেক্ট করা, এই জিনিসটা কিন্তু মানে চট করেই আসলে ওইভাবে আমার মনে হয় যে ওটা, প্র্যাকটিসের দরকার আছে। হ্যাঁ ওটা এটা প্র্যাকটিসের দরকার আছে, এটা এটা সত্য, প্র্যাকটিসের দরকার আছে। একটা বিষয় প্রয়োজন আছে, এটা হলো যে ডেটা অ্যানালাইসিসের বা ডেটা নিয়ে যারা কাজ করেন তাদের একটা বেসিক রুলস। ধরেন যে আমি আপনাকে একটা, আপনি আমার কোম্পানিতে নতুন জয়েন করলেন, আপনি সেলসের অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করলেন, তাই না, নতুন কোম্পানি নতুন জয়েন করলেন। আপনারে আমি একটা ফাইল ধরাই দিলাম, সেলসের অর্ডার ফাইল একটা ধরাই দিলাম। এখন আপনি কি করবেন বলেন তো দেখি, আপনি তখন ফাইলটাকে খুলবেন, খোলার পরে প্রত্যেকটা কলামে কি কি আছে চেক করবেন, চেক করার পর দেখলেন যে ওখানে ডেট ওয়াইজ কি কি আছে, তাই না। তো এখান থেকে বুঝতে পারলেন যে এটা সেলসের ডাটা। তো তার মানে ওটা, আপনি যে কাজটা করছেন ওটা কি করছেন, ডাটাটাকে অবজার্ভ করছেন, ডাটাটাকে কি করছেন, আন্ডারস্ট্যান্ড করছেন। তো এইখানেও সেম জিনিস, প্রাইমারি কি ফরেন কি যদি বুঝতে চান তাহলে
তাহলে আপনার কি লাগবে? ডেটা অবজারভেশন লাগবে, আর ডেটাকে বোঝার চেষ্টা করতে হবে, ডেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবং ভুল হওয়ার ভয় থাকলে হবে না। আপনি ভুল করতেই পারেন, কিন্তু ও ভুলটাকে তো ব্যাক করা যায়। এমন না যে আপনার ভুল হয়ে গেছে ওটা আর ঠিক করা যাবে না, এরকম তো না, তাই না? জি ভুলটাকে স্যার, তো ঠিক করা যাবে। তো যত ভুল করার করে ফেলেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে দরকার স্যার। ফাইলকে ব্যাকআপ করেন, মাল্টিপল ফাইল ব্যাকআপ করেন, সমস্যা নেই। আমি ভুল করলাম, পিছনে আবার ফিরে গেলাম, কন্ট্রোল জেড দিলে তো পিছনে ফিরে যাওয়া যায় নাকি? জি স্যার। তো সমস্যা নাই। ঠিক আছে? জি। ঠিক আছে তাহলে আজকের তাহলে এখানেই শেষ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।